বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে যে লেকচার দিব সেটা লেকচার নাম্বার 6। আজকে আমি শেখাবো তোমাদের যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে সহজে করা যায়, সেই নিয়মগুলা খুব সহজে। তো অনেক ছাত্রছাত্রী কিন্তু পরমাণু ইলেকট্রন বিন্যাস বুঝতে পারে না কীভাবে করতে, কিন্তু আসলে যদি কিছু নিয়ম জানা যায় তাহলে এই পরমাণু ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সহজ, খুবই সহজ ব্যাপার। তো আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি যে লেকচারগুলো দিচ্ছি এটা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নবম, দশম শ্রেণীর যে মৌলিক যে বইগুলা রয়েছে রসায়নের এবং ইন্টারের, সেই বইগুলার যে বিষয়বস্তু অধ্যায়, বিভিন্ন অধ্যায় আছে, সেই বিষয়ে আমি খুব অত্যন্ত সহজভাবে আমি উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই প্রতিনিয়ত আমার ক্লাসগুলো ফলো করবা, তাহলে তোমরা জটিল বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবা। আর আমার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটিতে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, যেন আমি যে লেকচারগুলো দিব সেই লেকচারের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমরা সেটা লেকচারটা তোমরা সহজেই দেখতে পাবে। যাই হোক, আমি এখন শুরু করি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তো তার আগে বলি যে পরমাণুর কেন্দ্রে কিন্তু নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। আর ইলেকট্রন হচ্ছে পরমাণুর বিভিন্ন কক্ষপথে চারদিকে, নিউক্লিয়াসের চারদিকে যে বিভিন্ন শক্তিস্তর বা কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে। কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে। সেই নিয়মগুলো কিন্তু আমাদের না জানলে আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। আর পরমাণু ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা রসায়নের বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল। যাক, কথা আর না বাড়াই। তো আমাদের মনে রাখতে হবে যে 3টি নিয়মে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয়। 1 নম্বর হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বা বোর মডেলের ইলেকট্রন বিন্যাস, যেটা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি 2n স্কোয়ার নিয়ম, 2n স্কোয়ার নিয়ম। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে যে উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বা আফাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। 3 নম্বর নিয়মটা হচ্ছে হুন্ডের নিয়ম, ইংরেজিতে বলা হয় হান্টস রুল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। তো একদিনে কিন্তু আমরা এই 3টা নিয়ম তোমাদের বোঝাতে পারবো না। তো আশা করি আজকে আমি 1 নম্বর নিয়মটা তোমাদের আমি ক্লিয়ার করব। এই নিয়ম অনুযায়ী কীভাবে পরমাণু ইলেকট্রন বিন্যাস সহজে করা হয় সেইটা তোমাদের আমি দেখাবো। তো প্রথম নিয়মটা হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বা বোর মডেলের ইলেকট্রন বিন্যাস, বা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে 2n স্কোয়ার নিয়ম অনুযায়ী পরমাণুর ইলেকট্রন বিন্যাস সহজে কীভাবে করা হয় সেটা আমি তোমাদের এখন আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রথম নিয়ম যেটা 2n স্কোয়ার নিয়ম বা বোর মডেল অনুযায়ী কীভাবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সহজে করা যায় সেই বিষয়ে প্রথমে আমি আলোচনা করি। তো এই 2n স্কোয়ার নিয়ম বা বোর মডেল নিয়মটা হচ্ছে কয়েক ভাগে বিভক্ত আছে। আমরা নিয়ম 1টাকে আমরা দেখি। পারমাণবিক সংখ্যা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হয়। 2n স্কোয়ার সূত্র অনুসারে কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে তা নির্ধারণ করা হয়। আমি একটু বুঝাই তোমাদের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হলে প্রথমেই তোমাদের জানতে হবে যে ওই মৌলের পারমাণবিক সংখ্যা কত, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এবং কোনো মৌল বা পরমাণুর শক্তিস্তর তো অনেকগুলো আছে, প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর। তো কোন শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা এই 2n স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা সেটা নির্ধারণ করব। তো যেখানে এই এনটা কি, আসলে এখানে এনের মান হচ্ছে 1, 2, 3, 4 এরকম হতে পারে, 5, 6, 7 এরকম হতে পারে। এই এনটাই হচ্ছে আসলে মৌলের শক্তিস্তর বা পরমাণুর শক্তিস্তর এনটা। যেমন প্রথম শক্তিস্তরের জন্য এনের মান 1, অর্থাৎ এনের মান যখন 1 হবে তখন আমি বুঝবো যে ওইটা প্রথম শক্তিস্তর। তাহলে এই 2n স্কোয়ার সূত্র অনুসারে প্রথম শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে সেই সূত্রে আমি দেখেছি 2n স্কোয়ার, আমরা জানি সূত্রটা। তো এনের মান এখানে 1, কেননা আমি বলছি প্রথম শক্তিস্তরে
কয়টি ইলেকট্রন থাকবে, তখন এই সূত্রে 2n স্কোয়ার সূত্রে n এর মান 1 বসাতে হবে। তো 2 গুণ 1 স্কোয়ার সমান 2টি। অর্থাৎ তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে মৌলের বা পরমাণুর প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে বা ধারণ করতে পারে, তখন আমরা এই সূত্র অনুযায়ী 2n স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা বলবো 2টি ইলেকট্রন, সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে। হ্যাঁ, সেই একই নিয়ম অনুযায়ী দেখো দ্বিতীয় শক্তি স্তরের জন্য তাহলে n এর মান 2 হবে। এখানে n হচ্ছে শক্তি স্তর, তাহলে n এর মান 2 মানেই আমরা বুঝবো দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, ওই 2n স্কোয়ার সূত্রে n এর মান 2 বসাবো আমরা, কেননা দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান 2। তাহলে n এর মান 2 বসালে আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা বুঝলাম যে মৌলের দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। তদ্রূপ তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান 3 হবে। আর সেই নিয়ম অনুযায়ী তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n স্কোয়ার সূত্রে n এর মান 3 বসালাম, তাহলে 3 3কে 9, 9 দুগুণে 18, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টি। তদ্রূপ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n স্কোয়ার সূত্রে আমরা n এর মান 4 বসাবো। 4 বসাইলে 4 4 16, 16 দুগুণে 32, তাহলে আমরা বুঝলাম যে 2n স্কোয়ার সূত্র অনুযায়ী প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ হবে 32টি। এইভাবে আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, n এর মান 6, 5, 6, 7 এইভাবে বসিয়ে আমরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবো। এবং এই নিয়মটা আমাদের অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। এবার আমরা নিয়ম 2 আলোচনা করি। প্রথম শক্তি স্তরকে কে শেল বা স্তর বলে, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল শেল বলবো, তৃতীয় শক্তি স্তরকে আমরা এম শেল বলবো, চতুর্থ শক্তি স্তরকে এন শেল বলা হবে, পঞ্চম শক্তি স্তরকে আমরা ও শেল বা স্তর বলবো, ষষ্ঠ শক্তি স্তরকে আমরা পি শেল বা স্তর বলবো, সপ্তমকে আমরা কিউ শেল বলবো। এভাবে আমরা কে এল এম এন ও পি কিউ আর এভাবে শেল বা স্তর আমরা বলবো। এই নিয়মটাও আমাদের মনে রাখতে হবে। যখন আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করব কোনো, তখন এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে। আগে প্রথমে তোমাদের এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে, কেননা ইলেকট্রন বিন্যাস করার আগে আমাদের নিয়মগুলো মনে না রাখলে তো আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে পারবো না। তো দেখো যে অর্থাৎ n = 1 যখন হবে, n = 1 মানে প্রথম শক্তি স্তর যখন হবে সেটাকে আমরা কে শেল বলবো। n এর মান যখন 2 হবে এল শেল বলা হবে সেটাকে, n এর মান 3 হলে এম শেল হবে, n এর মান 4 হলে এন শেল হবে। অর্থাৎ n এর মান 1 হলে কে শেল, n এর মান 2 হলে এল শেল, n এর মান 3 হলে এম শেল, n এর মান 4 হলে এন শেল, n এর মান 5 হলে এইভাবে ও শেল হবে, n এর মান 6 হলে পি শেল হবে। এই নিয়মটি তোমরা মনে রাখবে, তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা সহজে বুঝতে পারব। আমি পরমাণুর শক্তি স্তর একে তোমাদের ওই নিয়ম 2টা পরিষ্কারভাবে বোঝাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে এখানে এই পরমাণুর এখানে এটা কেন্দ্র, এই কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে, প্রোটন এবং নিউট্রন এই পরমাণুর কেন্দ্রে থাকবে। আর পরমাণুর চারদিকে যে শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর, মোট শক্তি স্তর 5টা, 1 2 3 4 5। এই শক্তি স্তরে ইলেকট্রনগুলা সজ্জিত থাকবে, কিন্তু কি নিয়মে সজ্জিত থাকবে? আমি তো বলছিলাম যে 2n স্কোয়ার সূত্র অনুযায়ী সজ্জিত থাকবে। প্রথম শক্তির স্তরের জন্য n এর মান 1, সেটা বলছিলাম। দেখো প্রথম শক্তি স্তর এটা, n এর মান 1, তো এই শক্তি স্তরকে আমরা কে শেলও বলবো। প্রথম শক্তি স্তরকে কে শেল বলা হয়। দেখো দ্বিতীয় শক্তি স্তর, এখানে n এর মান 2, আর এই দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল শেল বলবো, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরকে এল শেলও বলা হবে। তদ্রূপ তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান 3, অর্থাৎ এম শেল এটা।
তৃতীয় শক্তি স্তরকে আমরা এম শেল বলবো। এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। চতুর্থ শক্তি স্তরের জন্য এন এর মান 4, এই শক্তি স্তরকে আমরা চতুর্থ শক্তি স্তরকে আমরা এন শেল বলবো। পঞ্চম শক্তি স্তরের জন্য এন এর মান 5 এবং এই পঞ্চম শক্তি স্তরকে আমরা ও শেল বলবো, ও শেল। তাহলে প্রথম শক্তি স্তর কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয় শক্তি স্তর এম, চতুর্থ শক্তি স্তর এন শেল, পঞ্চম শক্তি স্তর ও শেল এবং ষষ্ঠ পি শেল। এবং আমি ষষ্ঠ শক্তি স্তর আঁকাই নাই জায়গা স্বল্পতার কারণে, কাজে এইভাবে আমরা ক্রম অনুসারে আগাতে থাকবো। ষষ্ঠ সপ্তম এভাবে আগানো যাবে। লক্ষ্য করো নিয়ম 3, নিয়ম 1 এবং 2 তোমাদের বুঝাইছি, এখন আমি নিয়ম 3 বোঝাচ্ছি। কোনো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যত, তার চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন দেওয়া যাবে না। প্রয়োজনে নিয়ম অনুযায়ী তার চেয়ে বরং কম সংখ্যক ইলেকট্রন দেওয়া যাবে। এই নিয়মটা তোমরা হয়তো ক্লিয়ার হচ্ছ না, আমি ক্লিয়ার বোঝাচ্ছি। যেমন প্রথম শক্তি স্তরে এন এর মান 1, সেই অনুযায়ী প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারবে 2টি। তো ওই প্রথম শক্তি স্তরে কিন্তু আমি 3টি বা 4টি ইলেকট্রন দিতে পারবো না, 2টার বেশি দিতে পারবো না, বরং আমি কম দিতে পারবো। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আমরা জানি 8টি থাকতে পারে, এই 8টির বেশি ইলেকট্রন আমরা দিতে পারবো না, 9 বা 10টি ইলেকট্রন দিতে পারবো না, বরং কম দিতে পারবো প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, আমি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করছি, সেই মৌলের পারমাণবিক সংখ্যা কত, সেই সংখ্যা হিসাব করেই আমি কম দিতে পারবো, কিন্তু আমরা 8টার বেশি ইলেকট্রন আমরা দিতে পারবো না। তৃতীয় শক্তি স্তরে যেমন ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, তো আমি এখন যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে তৃতীয় শক্তি স্তরে 19টা 20টা দিতে চাচ্ছি, কিন্তু সেটা আমি দিতে পারবো না, 18-র বেশি দিতে পারবো না। তদ্রূপ চতুর্থ শক্তি স্তরেও কিন্তু আমি সর্বোচ্চ ইলেকট্রন 32টা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না, হয়তো আমি কম দিতে পারবো। এই কম দিতে পারবো এই বিষয়টা তোমরা ক্লিয়ার হবা যখন আমি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করব, তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে কম দিচ্ছি আমি। তো আমি আজকে এই পর্যন্তই ক্লাসটা নিচ্ছি, কারণ আমি তোমাদের ধীরে ধীরে একটা বিষয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। কারণ আমি যদি খুব দ্রুত একটা ক্লাস শেষ করে ফেলি, তাহলে আমার মনে হয় তোমরা ওই বিষয়টা পুরা ক্লিয়ার নাও হইতে পারো। এজন্য তোমরা ধৈর্য সহকারে আমার লেকচারগুলো ফলো করবে। তো আমি আগামী ক্লাসে মৌলের ইলেকট্রন বিন্যাস, এই যে 2n² নিয়ম বা বোর মডেল অনুযায়ী পরমাণুর ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয়, এই 3টা নিয়মের ভিতরেই খুব সহজেই আমি মৌলের ইলেকট্রন বিন্যাস আগামী ক্লাসে বা লেকচার 7-এ আমি আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সেই লেকচার 7 দেখবে। আর আরেকটা অনুরোধ যে আমার এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমাদের ভিডিওগুলো নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ হাফেজ।